বলতে গেলে কাইন্ড অফ অফিসিয়ালি লাস্ট ক্লাস আজকে ইমিউনোলজির। আজকে ইমিউনোলজি আমি লাস্ট ছোটখাটো কয়েকটা টপিক আছে আর একটা মেজর টপিক আছে, ওগুলো আমি শেষ করে দিব। আজকের টপিক গুলো একটা বাদে বাকিগুলোতে তেমন বেশি একটা পড়া নাই, মানে ওগুলো লিখে রাখা আইটেমের মধ্যে অনেক বড়, বাট ওখান থেকে এত বেশি কোশ্চেন আসে না, যতটুকু আসে ঠিক ততটুকু আমি আপনাদের প্রফ রিলেটেড বা টার্ম রিলেটেড পড়িয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে আজকে টলারেন্সটা পড়বো। ওকে, টলারেন্স। টলারেন্স মিনস ইমিউনোলজি। এই ডেফিনিশনটা বহু পরীক্ষার মধ্যে আসে, বলবেন বা লিখবেন। ইমিউনোলজিক আনরেসপন্সিভনেস, আনরেসপন্সিভনেস টুয়ার্ডস এর যে নিজস্ব অ্যান্টিজেন্স আছে, এই অ্যান্টিজেন্স এর এগেইনস্টে যদি আপনার ইমিউনোলজিক আনরেসপন্সিভনেস শো হয় তাহলে সেটাকে টলারেন্স বলে। তাহলে আপনারা আমাকে একটা কথার অ্যান্সার নিজেরাই দেন, যে আমি যদি বলি ল্যাক অফ টলারেন্স, ল্যাক অফ টলারেন্সকে আপনারা কি নামে ডাকবেন? ল্যাক অফ টলারেন্সকে আপনারা কি বলবেন? যদি আপনার শরীরে টলারেন্স না থাকে তাহলে আপনি সেটাকে কি নামে ডাকবেন বলেন তো? এটা হচ্ছে অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি আর কিছু না, আপনার শরীরে টলারেন্সটা নেই, আপনার ইমিউনোলজিক টলারেন্সটা নেই শরীরের মধ্যে, যে কারণে আপনার অটো ইমিউনিটি ডেভেলপ করে। এখন টলারেন্স আবার দুই ধরনের হয়, টলারেন্স আবার দুই ধরনের হয়, এটা লিখে রাখেন। বি সেলের টলারেন্স আছে, টি সেলের টলারেন্স আছে। আবার বি সেল আর টি সেলেরও দুই ধরনের টলারেন্স আছে, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স, একটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। ওকে, সেন্ট্রাল টলারেন্স এন্ড পেরিফেরাল পেরিফেরাল টলারেন্স। তাহলে আগে টি সেল নিয়ে কথা বলি, কারণ টি সেল একটা বড় এবং ইম্পর্টেন্ট। টি সেলের ক্ষেত্রে টলারেন্স মনে রাখবেন, ইট ইজ কমপ্লিট টলারেন্স। ওকে, এর টলারেন্সটা কমপ্লিট হয়। আর বি সেলের ক্ষেত্রে এটা ইনকমপ্লিট টলারেন্স হয়, এটা নিয়ে একটু পরে বলবো। আগে আমরা এটা নিয়ে কথা বলি, সেন্ট্রাল টলারেন্স ফর টি লিম্ফোসাইটস। ওকে, সেন্ট্রাল টলারেন্স কেন বলতেছি, সেন্ট্রাল টলারেন্সটা আমি অলরেডি আপনাদেরকে পড়ায় ফেলছি। আপনারা থাইমিক এডুকেশন পড়ছেন না? আপনাদেরকে আমি থাইমিক এডুকেশনের ক্লাস নিছিলাম, যে টি সেলকে কিভাবে ডাবল, মানে পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন করা হয়। এটাই হচ্ছে সেন্ট্রাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্সে ফার্স্টে একটা টি সেলে বা একটা টি লিম্ফোসাইটে CD8 এন্ড CD4 নেগেটিভ থাকে। পরবর্তীতে থাইমিক কর্টেক্সে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পর এরা CD8 এন্ড CD4 পজিটিভ হয়। ওকে, এটা হওয়ার পরবর্তীতে যদি আপনার এই সেলটা MHC1 মলিকিউলের সাথে বাইন্ড করে, MHC1 মলিকিউলের সাথে বাইন্ড করে, তাহলে CD8 পজিটিভ হয়ে যাবে, আলটিমেটলি সাইটোটক্সিক টি সেল জন্ম দিবে। ওকে, MHC2 মলিকিউলের সাথে বাইন্ড করে তাহলে CD4 পজিটিভ হবে, এন্ড আপনার হেল্পার টি সেল জন্ম দিবে, হেল্পার টি সেল জন্ম দিবে। এই হতে পারে CD4 CD8 এক্সপ্রেস না করতে পারে আর MHC1 MHC2 মলিকিউলের সাথে যদি বাইন্ড না করতে পারে, or else সেলই বলেন না কেন আপনি। ওকে, এই সেলগুলোকে সেলফ অ্যান্টিজেনের সাথে ইন্ট্রোডিউস করা হয়। যদি বাইন্ড করে, ইফ বাইন্ডিং অকার্স, যদি এরা বাইন্ড করে এন্ড ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে এদেরকে আবার ক্লোনাল ডিলিশন করে দেওয়া হয়, কারণ সেলফের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলে তো এরা অটো ইমিউনিটি ডেভেলপ করবে। তো এই সিলেকশনটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। এন্ড অর এলস টি সেল সার্ভাইভস, যদি বাইন্ড না করে তাহলে টি সেলটা সার্ভাইভ করবে, এটাকে বলা হয় আপনার নেগেটিভ সিলেকশন। তো এই জিনিসটা পুরোটা কোথায় হচ্ছে? এটা থাইমাসের ভিতরে হচ্ছে না?
থাইমাস, এটা থাইমিক এডুকেশন। তো তো থাইমাস কি, থাইমাস আমাদের বডির সেন্ট্রাল অর্গান না, এ কারণে এটাকে সেন্ট্রাল টলারেন্স বলা হয়। তো আপনাদেরকে যে থাইমিক এডুকেশন পড়িয়েছিলাম, থাইমিক এডুকেশন যাহা, সেন্ট্রাল টলারেন্সও তাহাই, সেন্ট্রাল টলারেন্স ফর টি সেল। ওকে, এবার একটা কথা হচ্ছে, হোয়াট ইজ পেরিফেরাল টলারেন্স ফর টি সেল? পেরিফেরাল টলারেন্স ফর টি সেল, এটা খুবই মজার জিনিস। লেটস অ্যাজিউম কোনো কারণে একটা ম্যাক্রোফেজ তার সাথে একটা সেলফ অ্যান্টিজেন নিয়ে ঘুরতেছিল। ওকে, একটা সেলফ অ্যান্টিজেন নিয়ে ঘুরতেছিল, ঘোরার সময় কোনো কারণে এটা হেল্পার টি সেলের সাথে বাইন্ড করে ফেলছে ভুলে। মনে করেন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা একটা সেলফ অ্যান্টিজেন, এটাকে এই যে MHC2 মলিকিউলের সাথে বাইন্ড করে ফেলছে, এটা এসে একটা টি সেলের সাথে বাইন্ড করছে। ওকে, এটা টি সেল, কোন টি সেলটা মনে করে হেল্পার টি সেলের সাথে বাইন্ড করতেছে, আর এটা হচ্ছে আমাদের টি সেল রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের সেলফ অ্যান্টিজেন, আর এটা মনে করেন MHC2 মলিকিউল। ওকে, আর আপু আপনাদের কারো মাইক অন আছে, কাইন্ডলি একটু অফ করে দিন। আচ্ছা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে যে B7 আছে আর CD28 আছে, এই B7 আর CD28 কানেকশন হওয়া মানে আমি আপনাদেরকে বলেছিলাম এটাকে বলে কোস্টিমুলেশন, রাইট? কিন্তু ঝামেলাটা কোথায়? অ্যান্টিজেনটা তো ফরেন না, এটা তো সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে যদি কোনো কারণে টি সেল অ্যাক্টিভেট হয়ে যায়, অটো ইমিউন ডিজিজ ডেভেলপ করবে, তো আপনার তো অবস্থা খারাপ। তো আমাদের প্রথম চেষ্টা হবে পেরিফেরাল টলারেন্সে, দ্যাট B7 মলিকিউল ডাজন্ট গেট এক্সপ্রেসড। যদি সেলফ অ্যান্টিজেন এক্সপ্রেসও হয়, সেলফ অ্যান্টিজেন টি সেলের কাছে ইন্ট্রোডিউসও হয়, তারপরও সেক্ষেত্রে বি সেল যাতে কখনো, সরি বি সেভেন যাতে কখনোই এক্সপ্রেস না হয়। B7 যদি এক্সপ্রেস না হয়, দেন কোস্টিমুলেশন হবে না, কোস্টিমুলেশন ডাজন্ট অকার। ওকে, কোস্টিমুলেশন ডাজন্ট অকার। আর যদি কোস্টিমুলেশন কখনো মানে না হয়, তাহলে TH সেল বা হেল্পার টি সেল will never will never recognize the antigen again। এই অ্যান্টিজেনটাকে আর কখনোই 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 আপনি ওর কাছে নিয়ে আসলেও এই টি সেল কখনো এর ধার ধারবে না, এটাকে পাত্তা দিবে না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোষ স্টিমুলেশন হওয়াটা কতটা জরুরি। শুধুমাত্র অ্যান্টিজেনকে এনে MHC2 মলিকিউলের সাথে অ্যাটাচ করে হেল্পার টি সেলের কাছে ইন্ট্রোডিউস করলে হবে না, এই পুরো সিস্টেমটাকে আরো একটু পাকাপোক্তা আর একটু স্ট্রং স্টিমুলেশন দেওয়ার জন্য আমার অবশ্যই কোষ স্টিমুলেশনটা থাকা জরুরি। এই কোষ স্টিমুলেশনটা যদি কোনো কারণে করা না পসিবল হয়, ফর এক্সাম্পল আমি B7 মলিকিউলকে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে এক্সপ্রেস হইতেই দিলাম না, তাহলে ঘটনাটা ঘটবে কি, কখনো কোস্টিমুলেশন হবে না। আর কোস্টিমুলেশন না হলে the antigen will never be presented to that helper T cell and the helper T cell will never recognize the antigen again। এটা সেলফ অ্যান্টিজেন হোক বা ফরেন অ্যান্টিজেন হোক, আমার আসে যায় না, এটা যে কোনো অ্যান্টিজেনের ক্ষেত্রে সত্য। এটা সেলফ অ্যান্টিজেনের জন্য যখন হয়, তখন এটা আমাদের জন্যই প্রয়োজনীয়, কারণ এটাতে যাতে আমাদের অটোইমিউন ডিজিজ ডেভেলপ না করে, আমাদের বডি যাতে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্ট ইমিউনিটি ডেভেলপ না করে, এজন্য এই কোস্টিমুলেশনটা বন্ধ হয়ে যায় বাই মানে ইনহিবিটিং দ্য এক্সপ্রেশন অফ B7 মলিকিউল। এটাকে আমরা একটা নামে ডাকি, এটাকে বলা হয় এনার্জি। এটা কিন্তু এনার্জি না, এটা এনার্জি। আর একটা সুন্দর নাম আছে, এটা বলে ক্লোনাল এনার্জি। ওকে, সো ক্লোনাল এনার্জি কি? ক্লোনাল এনার্জি ইজ the process where the co-stimulation between antigen presenting cell and helper T cell does not occur, এটাকে ক্লোনাল এনার্জি বলে থাকে। এই কথাটা প্লিজ ভালো করে মনে রাখবেন। ক্লোনাল এনার্জি নিয়ে শর্ট নোট আসতে পারে, শর্ট নোট আসলে এরকম ছবি এঁকে দেখাবেন, অথবা আপনাদেরকে ডেফিনেশনও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো ক্লোনাল এনার্জি ইজ দ্য প্রসেস, clonal energy is the inhibition of expression of B7 molecule which renders inhibition of co-stimulation between antigen presenting cell and helper T cell। এই কথাটা বলে রাখবেন, ওকে? তো এইটা হচ্ছে পেরিফেরাল টলারেন্সের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে থাকতে, ফার্স্ট ইয়ার না হোক, আপনারা ইভেন আজমল স্যারের বইও টি লিম্ফোসাইটস নিয়ে পড়াশোনা করছেন। টি লিম্ফোসাইটস কয় ধরনের আছে, কেউ আমাকে বলতে পারবে?
টি লিম্ফোসাইটস এর টাইপ বলতে পারবেন আমাকে? একটা তো হেল্পার টি সেল, একটা তো সাইটোটক্সিক টি সেল, রাইট? একটা হচ্ছে গিয়ে মেমোরি টি সেল, আর আরেকটা হচ্ছে রেগুলেটরি টি সেল। এখন আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো। আপনারা যে কোনো ইমিউন প্রসেসে এই তিনটা সেলকে পেয়েছেন, এখন আমি ইমিউন প্রসেসটা বন্ধ করার জন্য রেগুলেটরি টি সেলের কথা বলবো। রেগুলেটরি টি সেল একটা ভয়ঙ্কর অসাম একটা জিনিস। এর কাজ কি জানেন? এটাকে টি রেগ দিয়ে লেখা হয়। টি রেগ সেলের কাছে খুবই মজার একটা এবিলিটি আছে। ও করে কি, ওর কাছে অনেকগুলা রিসেপ্টর থাকে। রিসেপ্টর ফর হোয়াট? এগুলাকে লিখে রাখেন। টি রেগুলেটরি সেলের কাছে রিসেপ্টর ফর ইন্টারলিউকিন 2 থাকে। ওকে? টিএইচ সেল, যখন মনে করেন টিএইচ সেল একটা সেলফ অ্যান্টিজেন দ্বারা স্টিমুলেটেড হলো, কো স্টিমুলেশনও হলো, ধরে নিলাম হলো, তাহলে টি সেল কি করবে, মানে হেল্পার টি সেল কি করবে? বেশি বেশি ইন্টারলিউকিন 2 তৈরি করবে না, ইন্টারলিউকিন 4, 5 তৈরি করবে না। তো ইন্টারলিউকিন 2টা তো সবচেয়ে বেশি ঝামেলা করে। কি ঝামেলা করে? ইন্টারলিউকিন 2টা অটোক্রাইন এফেক্টও দেয়, প্যারাক্রাইন এফেক্টও দেয়। ইচ্ছা মতো ইন্টারলিউকিন 2 তৈরি করা শুরু করছে। রেগুলেটরি টি সেল করবে কি, এসব ইন্টারলিউকিন 2 গুলাকে নিজের কাছে আটকায় ফেলবে, সব ইন্টারলিউকিন 2 নিজের কাছে নিয়ে ফেলবে। এটাকে এক নামে ডাকা হয় ইন্টারলিউকিন 2 সিঙ্কিং। ইন্টারলিউকিন 2 কে সিঙ্কিং করে ফেলে একদম, মানে ডুবায় নিজের কাছে এনে সব আটকায় ফেলে। ইটস বিকজ টি রেগুলেটরি সেল হ্যাজ very high, very high affinity for interleukin 2। ইন্টারলিউকিন 2 যদি কোনো কারণে না থাকে, ইন্টারলিউকিন 2 যদি রেগুলেটরি টি সেলের কাছে সিকুয়েস্টার হয়েছে, আর এমন না যে রেগুলেটরি টি সেল ইন্টারলিউকিন 2 দিয়ে কোনো কাজ করতেছে, কিচ্ছু করে না, ও জাস্ট রিসেপ্টরের কাছে এনে ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে বলে দেয় ইন্টারলিউকিন 2 আমার কাছে জমা থাকলো, তোমার কাছে আমি দিচ্ছি না, তুমি এ নিয়ে উল্টাপাল্টা কাজ করবা, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই হেল্পার টি সেল। বিষয়টা অনেকটা এরকম। ইনশাল্লাহ ফিউচারে আপনারা তো এখন বড় হয়ে গেছেন, আমিও বড় হয়ে গেছি, এখন তো আর সালামি পাই না, সিনিয়ররাও সালাম দেন আমাদেরকে। তো বাবা মারা ছোটবেলায় আমাদের সালামি দেখলে কি করতো, বলতো যে এই সালামির টাকা এখানে দাও, তুমি উল্টা পাল্টা জায়গায় খরচ করবা, টাকা হারায় ফেলবা, তোমার হাতে সালামি দেওয়া যাবে না। এগুলো আপনার হাতে সমস্ত সালামি আম্মু আব্বু নিয়ে নিজেদের কাছে জব্দ করে রেখে দিত। তো রেগুলেটরি টি সেলের ব্যাপারটা এরকম। হেল্পার টি সেল যখন অনেক বেশি ইন্টারলিউকিন 2 তৈরি করা শুরু করে, ইন্টারলিউকিন 2 গুলোকে নিজের কাছে সিকোয়েস্টার করে ইন্টারলিউকিন 2 সিঙ্কিং করে ফেলে। তো যদি ইন্টারলিউকিন 2 না থাকে, নো ইন্টারলিউকিন 2, তো ঘটনা কি ঘটবে? নো অটোক্রাইন এফেক্ট, নো প্যারাক্রাইন এফেক্ট। অটোক্রাইন এফেক্ট যদি না থাকে, বেশি বেশি হেল্পার টি সেল স্টিমুলেট হবে না। প্যারাক্রাইন এফেক্ট না থাকলে কখনোই এফেক্টর টি সেল আর হচ্ছে কি আপনার আহ কি বলে মেমোরি টি সেল, এগুলা কখনোই জেনারেট হবে না। সো কোনো অটোক্রাইন এফেক্ট না থাকলে আর প্যারাক্রাইন এফেক্ট না থাকলে আপনার ইমিউন রেসপন্স বলে কিছুই থাকবে না। এভাবে আপনি আলহামদুলিল্লাহ আরেকভাবে আপনি পেরিফেরাল টলারেন্স অ্যাচিভ করতেছেন। আরো একটা মজার জিনিস আছে, এটা লিখে রাখতে পারেন। টি রেগুলেটরি, যে রেগুলেটরি টি সেলটা আছে, রেগুলেটরি টি সেল আরেকটা মজার এবিলিটি হচ্ছে, ও করে কি নাইভ বা ভার্জিন টি সেল আছে না, আমি আপনাদেরকে নাইভ বা ভার্জিন টি সেলের ব্যাপারে তো বলছিলাম, যাকে হচ্ছে হেল্পার টি সেল থেকে জেনারেট হওয়া ইন্টারলিউকিন 2 গিয়ে স্টিমুলেট করে মেমোরি সেল আর হচ্ছে গিয়ে এফেক্টর টি সেল তৈরি করে। এই সেম কাজটা টি রেগুলেটরি সেল করতে পারে। টি রেগুলেটরি সেল ভার্জিন বা নাইভ টি সেলকে স্টিমুলেট করে বেশি বেশি টি রেগুলেটরি সেল তৈরি করার এবিলিটি রাখে। হেল্পার টি সেল যেরকম মেমোরি টি সেল আর এফেক্টর হেল্পার টি সেল তৈরি করতে পারে, টি রেগুলেটরি সেল নাইভ সেল আর নাইভ বা ভার্জিন টি সেলকে স্টিমুলেট করে নতুন নতুন টি রেগুলেটরি সেল জেনারেট করার এবিলিটি রাখে। ওকে? আর টি রেগুলেটরি সেল কি কাজ করে এটা তো আপনাদেরকে ইন্টারলিউকিন 2 মানে সিকোয়েস্ট্রেশন দিয়ে আমি দেখাইলাম। ওকে? তো এটা গেল আমার টি সেলের টলারেন্স, সেন্ট্রাল এন্ড পেরিফেরাল টলারেন্স। এবার আসেন বি সেলের ক্ষেত্রে। বি সেলের ক্ষেত্রে সেন্ট্রাল টলারেন্সটা আমরা দেখি। বি সেলের সেন্ট্রাল টলারেন্স খুবই সিম্পল। বলেছিলাম না বি সেল জন্ম নেয় বোন ম্যারোতে। তো বোন ম্যারোতে যদি কোনো কারণে সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, কোনো কারণে সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, তাহলে ক্লোনাল ডিলিশন হয়ে যাবে। ওকে? কোনো কারণে যদি এটা বাইন্ড করে তাহলে ক্লোনাল ডিলিশন হওয়া মাস্ট। এভাবে আপনার সেন্ট্রাল টলারেন্স অ্যাচিভ হয়। বি, যেরকম থাইমিক এডুকেশন আছে না, এরকম মাইলয়েড এডুকেশনও তো আছে। আপনার বোন ম্যারোতে বি সেলকে এডুকেট করা হয়, সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করে, বলে যে সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবা না, কি করবা না, যদি করে ক্লোনাল ডিলিশন করে মেরে ফেলা হয়। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম,
বি সেলের গায়ে যে ইমিউনোগ্লোবুলিন এম বা ইমিউনোগ্লোবুলিন ডি যে রিসেপ্টর গুলো আছে, কখনো কখনো মিউচেইন এডিটিং হয়ে যায়। মিউচেন এডিটিং হয়ে যায়। মিউচেন এডিটিং হলে মানে রিসেপ্টর এডিটিং হয়। মিউচেন দিয়ে তো আপনার হচ্ছে এই মানে রিসেপ্টর গুলো তৈরি হচ্ছে। একবার রিসেপ্টর এডিটিং হলে সেলফ অ্যান্টিজেন বাইন্ডিং সেলফ অ্যান্টিজেন বাইন্ডিং আর হয় না, এসকেপ অফ ক্লোনাল ডিলিশন হয়ে যায়, তখন ও ক্লোনাল ডিলিশন থেকে বেঁচে যায়। ওকে, ক্লোনাল ডিলিশন থেকে বেঁচে যায়। বেঁচে গিয়ে ওই বি সেল ফ্রিলি ফ্রিলি এসকেপস ইনটু সার্কুলেশন। রিসেপ্টর এডিটিং আপনাদেরকে একদম প্রথম ক্লাসে আই গেস আমি পড়িয়েছিলাম, যখন আমি থাইমিক এডুকেশনের পর মাইলয়েড এডুকেশন পড়িয়েছিলাম। যদি কোনো কারণে রিসেপ্টর এডিটিং একবার করতে পারে বিসেল কিছু কিছু ক্ষেত্রে, তখনই সাথে সাথে বিসেল এর সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না। যদি বাইন্ড না করে, বাইন্ড না করলে কি করবে, ও সেফ, ওটা সেফ বিসেল। ও তো আমার ইমিউনিটি অটো ইমিউনিটি ডেভেলপ করার ক্ষেত্রে কোনো ঝামেলা করতেছে না। তো আলটিমেটলি ওকে কি বলবো, আচ্ছা ঠিক আছে যাও, তুমি গ্রাজুয়েটেড হয়েছো, তুমি পাস করছো, তুমি এক কাজ করো, তুমি সার্কুলেশনে রিলিজ হয়ে যাও। তখন বি সেলটা ফ্রিলি সার্কুলেশন রিলিজ হয়ে যায়। কিন্তু ঝামেলা কি, কিছু কিছু মানুষ আছে না, আপনার খুবই মানে জোচ্চোর টাইপের হয়। ওরা ওদেরকে মাইট দিলে বা ওদেরকে বকা দিলে, ওদেরকে পুলিশের হাতে ধরা খাওয়া দিলে ওরা বলে যে স্যার স্যার ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দেন, ভবিষ্যৎ আর কখনো করবো না। তারপর মুচলেকা দেয়, জরিমানা দেয়, নাকে খত দেয়। এরপর যখন ওদের ছেড়ে দেয়, 1-2 মাস পর 3 মাস পর আবার ওরা সেম ধরনের ছ্যাঁচড়ামি শুরু করে। তো বিসেল এর ক্ষেত্রে ঝামেলাটা এরকম। বিসেল একবার রিসেপ্টর এডিটিং করে আপনার মানে এই ক্লোনাল ডিলিশনটা কিন্তু এসকেপ করে, কিন্তু পেরিফেরাল সার্কুলেশনে এসে পেরিফেরাল টলারেন্স কে কখনো কখনো এসকেপ করে গেলেও ও আবার অটো ইমিউনিটি অ্যাচিভ করতে পারে। ও আবার অটো ইমিউনিটি অ্যাচিভ করার ওর কাছে এবিলিটি আছে। এই কারণে আমরা বি সেলকে ইনকমপ্লিট টলারেন্স বলে থাকি। আর যদি কেউ জিজ্ঞেস করেন যে ভাইয়া পেরিফেরাল টলারেন্স বি সেলের ক্ষেত্রে কিরকম হয়, তাহলে দুটো প্রসেস লিখে রাখতে পারেন। একটা লিখে রাখতে পারেন, পেরিফেরাল টলারেন্সে ক্লোনাল এনার্জি করতে পারে বি সেল, অথবা বি সেল রিসেপ্টর রেটিং করতে পারে। যে রিসেপ্টর রেটিং দিয়ে ও আহ, কি বলে সেন্ট্রাল টলারেন্স, মানে সেন্ট্রাল টলারেন্স কে এসকেপ করছিল, ওই একই রকম ভাবে ও হচ্ছে পেরিফেরাল টলারেন্স কে এসকেপ করতে পারে। ঠিক আছে, গেল। তো এগুলাই হচ্ছে আমার সেন্ট্রাল এন্ড পেরিফেরাল টলারেন্সের ক্ষেত্রে বি সেলের। তো একটা জিনিস মনে রাখবেন, টি সেল যেহেতু কমপ্লিট টলারেন্স আর বি সেল যেহেতু ইনকমপ্লিট টলারেন্স, সে কারণে অলমোস্ট অল অফ দা অল অফ দ্য অটোইমিউন ডিজিজ, সব অটোইমিউন ডিজিজই অলমোস্ট ইজ বি সেল অর অ্যান্টিবডি অর হিউমোরাল মিডিয়েটেড। আপনি যত যত ধরনের যত ধরনের অ্যান্টিবডি কি বলে অটোইমিউন ডিজিজ দেখেন, জিওর্গেন সিনড্রোম বলেন, আপনি হচ্ছে শার্কস্ট্রাউস বলেন, আপনি ভ্যাসকুলাইটিস বলেন, আপনি তাকায়াস আর্টারাইটিস বলেন, আপনি ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস বলেন, আপনি এসএলই বলেন, আপনি রুমাটয়েড আর্থ্রাইটিস বলেন, আপনি রুমাটিক ফিভার বলেন, আপনি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বলেন, যতগুলা পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বি সেলের কোনো একটা অটো ইমিউনিটি ডেভেলপ করার জন্য বা বি সেলের সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার জন্য আপনার এই ধরনের ঝামেলাটা হচ্ছে। অলওয়েজ বি সেলের কারণে আপনার হচ্ছে ম্যাক্সিমাম টাইমে অটো ইমিউন ডিজিজ হয়। এই কারণে এই কথাটা সব সময় মানে স্যারদেরকে বলবে, স্যার যখন জিজ্ঞেস করবে যে ম্যাক্সিমাম অটো ইমিউন ডিজিজ কি মিডিয়েটেড, সেল মিডিয়েটেড নাকি অ্যান্টিবডি মিডিয়েটেড, বলবেন অলওয়েজ স্যার এক্সক্লুসিভলি সেল অ্যান্টিবডি মিডিয়েটেড। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেল মিডিয়েটেড অটো ইমিউন ডিজিজ পেতে পারি স্যার। ওকে, আমার টলারেন্স সম্পর্কে পড়ানো শেষ। টলারেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, আচ্ছা, পেরিফেরাল টলারেন্সের আরো একটা পদ্ধতি আছে। আরো একটা পদ্ধতি, এই পেরিফেরাল টলারেন্সের এই পদ্ধতিটা বি সেল এবং টি সেল সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে সিকোয়েস্ট্রেড অ্যান্টিজেন। সিকোয়েস্ট্রেড অ্যান্টিজেন কি, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। স্পারমাটোজোয়া কি দিয়ে প্রোটেক্টেড থাকে? ব্লাড টেস্টিস ব্যারিয়ার। আপনার রেটিনা কি দিয়ে, মানে ইউভিয়াল ট্র্যাক্ট, ইউভিয়াল ট্র্যাক্ট কি দিয়ে প্রোটেক্টেড থাকে?
ব্লাড রেটিনাল ব্যারিয়ার, ব্লাড রেটিনা ব্যারিয়ার। তারপর আর কি কি ইমিউনোলজিক্যালি সেফ স্পেস আছে? আমাদের ব্লাড প্লাসেন্টাল মেমব্রেন আছে, আমাদের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার আছে, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। তারপর আর কি কি ব্যারিয়ার আছে আমাদের শরীরে? ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, তারপর ব্লাড থাইমিক ব্যারিয়ার আছে। এই সমস্ত ব্যারিয়ারের স্পেশালিটিটা আসলে কি? এই ব্যারিয়ার গুলো কিছু কিছু আমাদের সেলফ অ্যান্টিজেন আছে, এগুলোকে সিকোয়েস্টার করে রাখে, এগুলোকে কখনো মেইন সার্কুলেশনে রিলিজ করে না। যদি কোনো কারণে রিলিজ করে ফেলে, ভুলেও রিলিজ হয়ে যায় কোনো ইনজুরির জন্য বা কোনো ইনফেকশনের জন্য, এগুলোর এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, এগুলাকে ইন্টেন্সিভলি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম অ্যাটাক করবে। আলটিমেটলি এই অর্গান বা এই সিস্টেমটাই পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। এ কারণে আপনারা অবশ্যই শুনছেন, যদি কোনো কারণে একটা চোখে ইনজুরি হয় আর ইউভিয়াল ট্র্যাক্টের অ্যান্টিজেন ব্লাড স্ট্রিমে রিলিজ হয়ে যায়, আপনার সার্কুলেশনে চলে আসে, আপনার চোখের এগেনস্টে ইমিউন রেসপন্স ডেভেলপ করে আপনার যে কন্ট্রাল্যাটারাল যেই হেলদি আইটা আছে, হেলদি আইটাকে ডিস্ট্রয় করে আপনাকে কমপ্লিট ব্লাইন্ডনেস ডেভেলপ করে ফেলবে। এই কারণে একটা টেস্টিসে যদি কোনো কারণে আপনার ইনফেকশন বা একটা টেস্টিসে কোনো কারণে ট্রমা বা ইনজুরি হয়, পরের টেস্টিসটা আপনাকে কেটে পরেরটাকে আপনার অর্কিডেক্টমি করে ফেলতে হয়। না হলে পরের টেস্টিসটা এমনিতেই আপনার হচ্ছে গিয়ে ইমিউন সিস্টেম দিয়ে অ্যাটাক হয়ে ইনফ্লামেশন হয়ে পেইন সোয়েলিং সবকিছু হয়ে ওটা এমনিতেই অ্যাট্রফি হয়ে নষ্ট হয়ে নেক্রোসিস হয়ে যাবে। সেম ব্লাড প্লাসেন্টাল মেমব্রেনের জন্য, সেম হচ্ছে গিয়ে আমার ব্লাড থাইমিক ব্যারিয়ারের জন্য। ওকে, এটা পেরিফেরাল টলারেন্সের একটা পদ্ধতি। এবার আসি আমি অটো ইমিউনিটি পড়াচ্ছি। অটো ইমিউনিটি আর কিছু না, অটো ইমিউনিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম যে অটো ইমিউনিটি ইজ নাথিং বাট ল্যাক অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স ইনসাইড আ হিউম্যান বডি। ওকে, এটাই হচ্ছে অটো ইমিউনিটি। এখন অটো ইমিউনিটির ক্ষেত্রে আপনাদেরকে কি কি জিজ্ঞেস করবে? একটা হচ্ছে অটো ইমিউনিটির মেকানিজম বলো। ওকে, মেকানিজম। এক নাম্বার, এক নাম্বার মেকানিজম হলো মলিকুলার মিমিক্রি। মলিকুলার মিমিক্রির উদাহরণ কি? খুবই কমন উদাহরণ, আপনি রুমাটিক কার্ডাইটিস এর কথা মনে করেন। রুমাটিক কার্ডাইটিস, রুমাটিক কার্ডাইটিস কোথেকে আসছে? অ্যাকিউট রুমাটিক ফিভার। অ্যাকিউট রুমাটিক ফিভার থেকে একটা জিনিস মনে করেন, রুমাটিক কার্ডাইটিসটা হইলো কিভাবে? বেটা হিমোলাইটিক, গ্রুপ এ বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ছিল না? তো এইটার এগেনস্টে আমার বডি যে অ্যান্টিবডি প্রোডাকশন করে, এই অ্যান্টিবডিটা কোনটার এগেনস্টে অ্যান্টিবডিটা প্রোডাকশন হয়? অ্যান্টিবডি প্রোডাকশন এগেনস্ট এম প্রোটিন। এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স বা হচ্ছে আপনার এই গ্রুপ এ বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা প্রডিউস হয়, এই ব্যাকটেরিয়ার এম প্রোটিনের এগেনস্টে প্রডিউস হয়। ঝামেলাটা কোথায়? এম প্রোটিন ইজ স্ট্রাকচারালি অর মরফোলজিক্যালি মরফোলো সরি morphologically similar to morphologically similar to myosin chain, myosin chain of cardiac myocytes, cardiac myocyte। ব্যাপারটা কি? আপনার ব্যাকটেরিয়ার যে এম প্রোটিনটা, ওটা দেখতে আমাদের কার্ডিয়াক যে মায়োসাইট আছে না, কার্ডিয়াক মায়োসাইটের মায়োসিন, আমাদের তো জানেন যে কোনো মাসেলের কন্ট্রাকশনের জন্য কি কি লাগে? অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন লাগে না? তো কার্ডিয়াক মায়োসাইটের যে মায়োসিন চেইন আছে আর ব্যাকটেরিয়ার যে এম প্রোটিন আছে, এটা স্ট্রাকচারালি দেখতে একদম হুবহু সেম। তো অ্যান্টিবডি তো আর এত চেহারা চিনে না, অ্যান্টিবডি হলো গিয়ে খালি এপিটোপ খুঁজে ওর প্যারাটোপের সাথে লাগানোর জন্য। তো তখন ঝামেলাটা কি হয়? অ্যান্টিবডি অ্যাটাক করে মায়োসিন চেইন, ইমিউন রেসপন্স, আলটিমেটলি আপনার রুমাটিক 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 কার্ডাইটিস ডেভেলপ করে। এবার আমাকে একটা অ্যান্সার দেন তো, রুমাটিক কার্ডাইটিস এর সবচেয়ে বড় সবচেয়ে কমন কমপ্লিকেশন কি আমাদের বাংলাদেশে? বাংলাদেশে রুমাটিক ফিভারের মেয়ে মেয়ে রুমাটিক ফিভারের পেশেন্ট ভরা ভরা এখনো আছে, যদিও বাংলাদেশে রুমাটিক ডিজিজ বাত জ্বর কমে গেছে অনেক। এবং রুমাটিক কার্ডাইটিসে মেয়েদের একটা কার্ডিয়াক কমপ্লিকেশন দেখা দেয়। সবচেয়ে কমন বাংলাদেশে কার্ডিয়াক কমপ্লিকেশন কি এই ক্ষেত্রে? মাইট্রাল স্টেনোসিস। ভেরি গুড, এমএস, মাইট্রাল স্টেনোসিস। শুধুমাত্র মায়োকার্ডিয়ামকে অ্যাটাক করে না, মায়োকার্ডিয়ামকে অ্যাটাক করতে করতে ওখানে যে ভেজিটেশন, এটাকে স্টেরাইল ভেজিটেশন, এটা স্টেরাইল ভেজিটেশন ফর্ম হয়। স্টেরাইল ভেজিটেশনটা
গ্রো করতে 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 আপনার মাইট্রাল ভ্যালভকে ইনভলভ করে, মাইট্রাল ভ্যালভকে মানে আপনার ইনফ্লামেশন এবং ইমিউন রেসপন্সে অ্যাটাক করতে করতে এটাকে ফাইব্রোসিস করে এটার লুমেনটা ছোট করে স্টেনোসিস বানায় ফেলে। ওকে, সেম প্রসেসে রোমাটিক আর্থ্রাইটিসও হয়। আমি কিন্তু রুমাটয়েড বলি না, ঠিক আছে? রুমাটয়েড বলেন না, এটা রুমাটিক আর্থ্রাইটিস হয়, সেম রিজন। আপনারা তো নিশ্চয়ই যে মডিফাইড জোনস ক্রাইটেরিয়া পড়ছেন। মডিফাইড জোনস ক্রাইটেরিয়াতে কি কি বলা ছিল? সিন্ডেনহাম কোরিয়া, এরিথেমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডিউলস, তারপর হচ্ছে আপনার প্যানকার্ডিয়াইটিস বা মায়োকার্ডিয়াইটিস, আর তার সাথে ছিল আপনার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। এই মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস হচ্ছে রুমেটিক আর্থ্রাইটিস, অ্যাকিউট রুমেটিক ফিভারের ক্ষেত্রে হয়। এখানে সেম প্রসেসে হয়, শুধুমাত্র সাইনোভিয়াল মেমব্রেনে গিয়ে, সাইনোভিয়াল মেমব্রেনে গিয়ে অ্যাটাকটা হয়, সেম প্রসেসে। ওকে, ডান। তো এক নাম্বার গেল আমার মলিকিউলার মিমিক্রি। মলিকিউলার মিমিক্রি এটাই যে মলিকিউলার স্ট্রাকচারালি মিমিক্রি করে থাকে এম প্রোটিন আর আমাদের কার্ডিয়াক মায়োসাইটের মায়োসিন চেইন, দেখতে হুবহু সেম। অ্যান্টিবডি ডিফারেন্স বুঝতে পারে না, অ্যাটাক মেরা বসে, কাম শেষ। এবার দুই নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন অল্টারেশন। স্ট্রাকচারাল প্রোটিন অল্টারেশন এর সবচেয়ে সবচেয়ে প্রোফাউন্ড এক্সাম্পল হচ্ছে হ্যাপটেন। যে কোনো হ্যাপটেনই হচ্ছে এটাই। হ্যাপটেন কি? মনে করেন পেনিসিলিন ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে প্রোকেনামাইড প্রোকেন সরি প্রোকেনামাইড ইনডিউসড এসিলি লাইক সিমটমস। হ্যাপটেন বলছিলাম না কি, আপনার এমন একটা লো মলিকিউলার ফরেন সাবস্টেন্স, নিজে থেকে ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না, কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাটাচ করলে একটা ইমিউন রেসপন্স তৈরি করে, যেখানে সে স্পেসিফিক্যালি অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করতে পারে। এখানে অটোইমিউন ডিজিজটা এই কারণে হয়, অটোইমিউনিটি এই কারণে হয়, আপনার আরবিসি মেমব্রেনের স্ট্রাকচারাল যে মানে যে স্ট্রাকচারটা কনফরমেশনাল চেঞ্জ করে দেয়। ও তখন আর সেলফ অ্যান্টিজেন থাকে না, ও ফরেন অ্যান্টিজেন হয়ে যায়। তখন ওকে হচ্ছে গিয়ে আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে, তারপর ইমিউন রেসপন্স হয়। ওকে, ডান। 3 নাম্বারটা একটু আগে আপনাদেরকে অ্যান্সার বলে আসছি, রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন এটা তো আপনারা জানেনই। ওই যে কোনো কারণে যদি টেস্টিস, ব্রেইন, তারপর প্লাসেন্টা, আই, থাইমাস, এগুলোতে ইনজুরি হয়, আপনার এখানকার ব্লাড টেস্টিস, ব্লাড ব্রেইন, ব্লাড প্লাসেন্টা, ব্লাড রেটিনা, ব্লাড থাইমাস, এইগুলার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। ব্যারিয়ার নষ্ট হয়ে গেলে আপনার স্পারমাটোজোয়া বা ডিএনএ বা লেন্স বা ইউভিএল ট্র্যাক্ট, এগুলোর যে সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, এগুলো ব্লাড স্ট্রিমে রিলিজ হয়ে যায়, অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়, অটো অ্যান্টিবডি প্রোডাকশন হলে অর্গান ড্যামেজ হয়, শেষ। 4 নাম্বার, এপিটোপ স্প্রেডিং। এপিটোপ স্প্রেডিংটা লিখে রাখেন, এটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনো কারণে মনে করেন একটা ভাইরাল ইনফেকশন হলো আপনার শরীরে। ওকে, ভাইরাল ইনফেকশনের জন্য লাইটিক লিশন হলো। লাইটিক লিশন কি? আপনার সেলুলার লাইসিস, সেল লাইসিস হলো। সেল লাইসিস মানে কি? সেল বেসিক্যালি ফেটে নষ্ট হয়ে সেল একদম ভিতরে যত কিছু ছিল, ভাইরাল প্রোডাক্টটা, ভাইরাল ক্যাপসুল, ভাইরাল ডিএনএ সহ সেলের নিজস্ব যত সেলুলার অর্গানিজার কন্টেন্ট আছে সব বাইরে রিলিজ হয়ে গেছে। অল কন্টেন্ট ইনক্লুডিং ভাইরাস রিলিজড ইনটু ব্লাড, রিলিজ ইনটু ব্লাড। তারপর এই যে আপনার সেলুলার যে কন্টেন্ট আছে সেগুলো সব এক্সপোজ হয়ে গেল না ব্লাডে, এগুলোর এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। শুধু ভাইরাস না, সেলের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হবে, তারপর সিস্টেমিক ড্যামেজ হবে। ওকে, এবার হলো 5 নাম্বার, এটা খুব কমন একটা উদাহরণ মনে রাখবেন, কক্সাকি ভাইরাস। কক্সাকি ভাইরাস এই ঝামেলাটা করতে পারে, বা পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস B19 এ ঝামেলা করতে পারে। ওকে, আর আরেকটা কি এটা মনে রাখবেন, ফেইলিয়ার অফ টি রেগুলেটরি সেল। টি সেলকে যদি সেন্ট্রাল টলারেন্সে আমরা হারাইতে নাও পারি, নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের কাছে পেরিফেরাল সার্কুলেশনের রেগুলেটরি টি সেল আছে। রেগুলেটরি টি সেল হচ্ছে ইন্টারলুকিং টু সিঙ্কিং করবে, নিজে থেকে এক্সট্রা এক্সট্রা টি রেগুলেটরি সেল তৈরি করবে। এগুলা করে করে টি রেগুলেটরি সেল অ্যাক্টিভেটেড থেকে আপনার সব জায়গায় যত হেল্পার টি সেল আর সাইটোটক্সিক টি সেল এগুলাকে ইনহিবিট করে রাখে। কিন্তু ঝামেলা কি জানেন? উইথ এজ টি রেগুলেটরি সেল বিকামস উইক।
টি রেগুলেটরি সেল যদি উইক থাকে পেরিফেরাল টলারেন্স থাকবে না, পেরিফেরাল টলারেন্স না থাকলে আপনার অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অটো অ্যান্টিবডি কেন প্রোডাকশন হবে? যে টি হেল্পার টি সেল স্টিমুলেট হলো, ইন্টারলিউকিন 4-5 রিলিজ করলো, ওটা বি সেলকে স্টিমুলেট করলো, তারপর আপনার প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি রিলিজ হলো। এই অটো অ্যান্টিবডি প্রোডাকশন, তারপর অটো ইমিউনিটি। ওকে, তাহলে আপনাকে যদি পরীক্ষাতে, এবং এটা আসবে, এটা পরীক্ষাতে মেকানিজম অফ অটো ইমিউনিটি বা হাউ ডাজ অটো ইমিউনিটি অকার কোশ্চেনটা আসবে। এটা ভাইভাতে হোক, টার্মে হোক, আপনার কি বলে প্রফে হোক, আসবে এটা। মেকানিজম কি? 5টা মেকানিজম মুখস্থ ঠাড়া রাখবেন। মলিকুলার মিমিক্রি, স্ট্রাকচারাল প্রোটিন অল্টারেশন, রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, এপিটপ স্প্রেডিং, অ্যান্ড ফাইনালি ফেলিয়ার অফ রেগুলেটরি টি সেল। শেষ। এই 5টা পয়েন্ট ঠাটা মুখস্থ মনে রাখবেন। উদাহরণ হচ্ছে বুঝে বুঝে মনে রাখবেন। সো মলিকুলার মিমিক্রি, স্ট্রাকচারাল প্রোটিন অল্টারেশন, রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, এপিটপ স্প্রেডিং, এন্ড ফাইনালি ফেলিয়ার অফ রেগুলেটরি টি সেল। এবার আসি কি কি ফ্যাক্টরস আছে দ্যাট ইনফ্লুয়েন্সিং অটো ইমিউন ডিজিজ। কি কি ফ্যাক্টর আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে? ওকে, প্রথম ফ্যাক্টর, প্রথম সবার আগে একদম জন্মের আগের থেকে যে ফ্যাক্টর আছে, ইট ইজ কল্ড জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর কি দেখবেন, যদি কোনো মানুষের সরি যদি কোনো মানুষের স্যাক্রোআইলিয়াইটিস থাকে, ওকে, মানে আপনার ভার্টিব্রাল কলামের ইনফ্লামেশন, তার সাথে চোখে কনজাংটিভাইটিস থাকে, স্যাক্রোআইলিয়াইটিস এর কারণে দেখবেন কি ওর মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, স্কোলিওসিস হয়ে গেছে, বা আপনার হচ্ছে কাইফোসিস হয়ে গেছে, লর্ডোসিস হয়ে গেছে, ঠিকমতো বসতে পারে না, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পিএলআইডি ডেভেলপ করছে, এরকম একটা পেশেন্ট পাইলেন, ঠিক আছে? আপনার স্যাক্রোআইলিয়াইটিস সাথে কনজাংটিভাইটিস, অথবা কোন একটা মানুষ পাইলেন যার পারসিস্টেন্ট কনজাংটিভাইটিস আছে, তার সাথে আবার আর্থ্রাইটিসও আছে, চোখে সমস্যা, আপনার লাগে এই জয়েন্টে সমস্যা। তো এইসব মানুষকে আমরা একটা টেস্ট করতে দিই। এই টেস্টটা হচ্ছে HLA-B27, এই টেস্টটা করতে দিই। HLA-B27 আমাদেরকে কি রেজাল্ট দেয় জানেন? এটা যদি পজিটিভ আসে, দেন ইউ আর 100 টাইমস মোর সাসেপ্টেবল, 100 টাইমস মোর সাসেপ্টেবল অর মোর রিস্কি টু ডেভেলপ ডিজিজটার নাম কি বলতে পারবেন? গেস করেন তো। HLA-B27 আসলে আমরা কোন টেস্টের জন্য করতে দেই, কোন ডিজিজের জন্য? ভাইয়া এটা একটা অ্যানকাইলোজিং অটোইমিউন ডিজিজ। স্পন্ডাইলাইটিস, অ্যানকাইলোজিং ভেরি স্পন্ডাইলাইটিস। গুড, ভেরি গুড, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এবং বিশ্বাস করেন আর না করেন, আমার ব্যাচের মধ্যেই 2-3 জন আমার ফিমেল ফ্রেন্ড ছিল, ওরা HLA-B27 টেস্ট করছে। আপনাদের ব্যাচের মধ্যে কোনো কোনো ছেলে বা আপুকে পাবেন আপনারা যারা HLA-B27 টেস্ট করা লাগছে। অনেকেরই দেখবেন এই মানে জেনেটিক্যালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ডেভেলপ করার অনেক বেশি, এবং যাদের এটা নেগেটিভ আসবে না তাদের রিস্ক 100 ভাগের 1 ভাগ, আর যাদের এটা আছে তাদের 100 গুণ বেশি রিস্ক বেড়ে যায়। একদম সেম এরকম ভাবে এইচএলএ কিন্তু এখানে বেসিক্যালি এমএইচসি মলিকিউল। ওকে, আমি এটা নিয়ে ইনশাআল্লাহ এমএইচসি মলিকিউল আর একটু পরে পড়াবো, ডোন্ট ওয়ারি। এইচএল এর ক্ষেত্রে আমরা DR3, DR4 এই টেস্টও করে থাকি। এই টেস্ট আমরা দিয়ে থাকি আরেকটা ডিজিজের জন্য, মনে রাখেন এটা কিন্তু জেনেটিক টেস্ট, এটা কিন্তু সিরাম মার্কার বা কোনো অ্যান্টিবডি টেস্ট না, এটা কিন্তু জেনেটিক টেস্ট। এই জেনেটিক টেস্ট আমরা দিয়ে থাকি রুমেটয়েড আর্থ্রাইটিস এর জন্য। আর আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে রুমেটয়েড আর্থ্রাইটিসে তুমি কোন সিরাম অ্যান্টিবডি চেক করবা, তাহলে কি বলবেন? কোন সিরাম অ্যান্টিবডিটা চেক করবেন রুমেটয়েড আর্থ্রাইটিসে? এটা জানতে হবে, এখন 4th ইয়ারে উঠছেন, এটা পারতে হবে। মেডিসিন ক্লাস হয় কিন্তু আপনাদের, স্যারেরা এটা ধরবে। 3rd ইয়ারে না পারলে কোনো সমস্যা নেই, 4th ইয়ার থেকে জানাটা একটু জরুরি। আর 5th ইয়ারে না জানলে তো মানে বকার উপরে, মানে বকার উপরে মায়ের ফ্রি। একটাই সিরাম অ্যান্টিবডি চেক করবেন, সবচেয়ে কম মানে খুবই কমনলি টেস্ট করা হয় এন্ড হাইলি সেনসিটিভ টুয়ার্ডস রুমেটয়েড আর্থ্রাইটিস, দ্যাটস অ্যান্টি-CCP, অ্যান্টি সাইক্লিক সাইট্রোনিলেটেড পেপটাইড। ওকে, আর 2 নাম্বার জেনেটিক ফ্যাক্টর তো গেল। আপনি মায়ের পেটে জন্ম নিলেন জেনেটিক ফ্যাক্টর নিয়ে, এবার আপনি পরিবেশে এসে রিলিজ হলেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? এনভায়রনমেন্টে কি আছে? ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, প্যারাসাইট আছে, ইচ্ছা মতো আপনার শরীরে অ্যাটাক মারবে। তো কি কি ডিজিজ হতে পারে? রুমাটিক কার্ডাইটিস হতে পারে, একটু আগে উদাহরণ বললাম।
বিকজ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন এ থেকে আপনার গলার মধ্যে একটা ইনফেকশন ছিল স্ট্রেপ্টোকক্কাসের জন্য, আপনার পরে দেখা গেল রুমেটিক কার্ডিয়াইটিস হবে, একদম বাত জ্বর শুরু হয়ে গেছে আপনার। আপনার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করলো, কেন ডেভেলপ করলো? একটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল কি বলে স্কিন ইনফেকশন হয়ে গেল আপনার। অথবা আপনার টিউবারকুলিন টেস্ট, এগুলো সবই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উদাহরণ। এর থেকে আরো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ মনে রাখতে পারেন। কক্সাকি ভাইরাসের জন্য পোস্ট ভাইরাল ইনফেকশন, পোস্ট ভাইরাল ইনফেকশনে কক্সাকি ভাইরাসের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি মনে রাখেন, ওকে? কক্সাকি ভাইরাস এটা করে কি জানেন? এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে ফেলতে পারে। কিভাবে? আপনার এই কক্সাকি ভাইরাসের যে এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা বেটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহান্সকে অ্যাটাক মারা শুরু করে। তখন এই বেটা সেল, আইলেটস বেটা সেল অফ প্যাঙ্ক্রিয়াসে এমন অ্যাটাক মারে আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ, স্যার কি বলে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ হয়ে যেতে পারে। ওকে? অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর কি আছে? এক্সট্রিম এজ আছে। এক্সট্রিম এজে কি ঝামেলা হয় একটু আগে আপনাদেরকে বলছি, ফেলিয়ার অফ রেগুলেটরি টি সেল।